অনেকে এটা মনে করে যে আমার লস হয়েছে, তাহলে আমি লাভ তো নাই, আমার তো ইনকাম আমি দেখাবোই না। এখানে কিন্তু $3,000 একটা ডিডাকশন মিস করে ফেলছে এই একটা সিদ্ধান্তে। এবার যেমনি সর্বোচ্চ রিফান্ডের সুযোগ আছে এবং সর্বোচ্চ আইআরএস এর লেটারও পাওয়ার সুযোগ আছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন নাকি আইটেমাইজড ডিডাকশন, কোনটি কাদের জন্য বেশি লাভজনক? প্রথমেই জানবো যে আইনসম্মতভাবে ট্যাক্স রিফান্ডটা বাড়ানোর সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোকে অন্তত 2-3টি আপনার কাছ থেকে জানতে চাই, জনাব কুদরতি এলাহি। জি, থ্যাংক ইউ, চমৎকার পয়েন্ট। আপনি খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন যে আইনগতভাবে কিভাবে আমি সর্বোচ্চ রিফান্ডটা পেতে পারি। সো এই কথা হলো টার্নিং পয়েন্ট, যে আমি আইনগতভাবে ঠিক থাকবো, আমার যতটুকু প্রাপ্য সেটা আমি ট্যাক্স প্রফেশনালের কাছে গিয়ে বুঝে নেব। অনেকে আছেন হয়তো নিজেও ট্যাক্স ফাইলটা করতেই পারেন, উনি যে সেই দক্ষতা অভিজ্ঞতা থাকে উনি করতেই পারেন। এর আগে আমি একটু সংক্ষেপে বলে নিই, রিফান্ড মানে কি, মানে আমার সবাই কি রিফান্ড পায়, রিফান্ড কেন কম পায়, কেন বেশি পায়। তো রিফান্ড জিনিসটা হচ্ছে মোটা দাগে যদি দুইটা পয়েন্ট বলি রানা ভাই, সেটা হচ্ছে ধরেন আমি পেরোলে কাজ করি, W2 যেটা আমরা সংক্ষেপে বলতে পারি, সেখানে যদি উনি প্রত্যেক সপ্তাহে ফর এক্সাম্পল একটা সার্টেন অ্যামাউন্ট $1,000 উনি স্যালারি পায়, ওখান থেকে ফেডারেল ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, স্টেট লোকাল সব ট্যাক্স পাওয়ার পরে এক্সকিউজ মি, ধরেন উনি বাসা নিয়ে গেলো $800, তাহলে $200 প্রত্যেক সপ্তাহে যদি উনি দেয়, তাহলে বছর শেষে পুরো বছর ধরে অনেকগুলো টাকা উনি দিয়ে দিয়েছেন। তো যখন উনি ট্যাক্স ফাইল গিভেন দ্যাট ওনার অন্য কোনো আর ইনকাম নাই, তো উনি যখন ট্যাক্স ফাইলটা করতে আসে, তখন আমরা যখন ওনার ডেটা এন্ট্রি করে সকল সিচুয়েশন চিন্তা করে দেখলাম যে উনি সারা বছর ধরে দিয়েছে ফর এক্সাম্পল $10,000, কিন্তু এখন দেখলাম যে উনি আসলে দেওয়ার কথা ছিল $7,000, তার মানে উনি $3,000 অলরেডি এক্সট্রা দিয়ে দিয়েছে। ওইটা সরকার ওনাকে ফেরত দিবে, দ্যাটস কল রিফান্ড। এটা হলো খুব সহজভাবে একটা বলা। আরটা হচ্ছে অনেকে সারা বছর ধরে যে একটা এস্টিমেট করে প্রত্যেক কোয়ার্টারে একটা ট্যাক্স দিয়ে দেয়, যদি সেলফ এমপ্লয়ি হয় অথবা সেলফ এমপ্লয়মেন্ট স্মল বিজনেস ওনার হয়। যখন ওটা এটা দেওয়ার পরে এগেন ওনারা দিয়েছে পে রোলে, আর উনি সেলফ এস্টিমেটেড ট্যাক্স যদি কোয়ার্টারলি উনি দিয়ে দেয় সার্টেন একটা অ্যামাউন্ট ধরে বছর শেষে যদি ওনার এক্সট্রা দেওয়া থাকে, অ্যাডভান্স বেশি দিয়ে থাকে, উনি এটা রিফান্ড পাবে। অন্যভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে ধরেন কারো ডিপেন্ডেন্ট আছে, চাইল্ড আছে, ওনার ওই বেবির জন্য উনি আর্ন ইনকাম ক্রেডিট পাবে, চাইল্ড রিফান্ডেবল যে পোর্শনটা পাবে। তারপর উনি একটু আগে বললাম যে এক্সট্রা যে ট্যাক্সটা দিয়েছে সেগুলো টোটাল করার পরে দেখা যাচ্ছে উনি একটা সার্টেন অ্যামাউন্ট ওনাকে গভর্নমেন্ট ফেরত দিয়ে দিচ্ছে। ইআইসি আর্ন ইনকাম ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, সেটা কিন্তু উনি কাউকে দেয়নি আগে, ওইটা হচ্ছে ওনার যে ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে উনি যে এক্সট্রা পেয়েছে সেটা প্লাস আগে যে এক্সট্রা দিয়ে দিয়েছে, সকল কিছু মিলে হচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি ডিপার্টমেন্ট অথবা নিউ ইয়র্ক স্টেট ওনাকে বা যে স্টেটে আছেন ওই সাথে উনি রিফান্ডটা পেয়ে যায়। এখন আপনার প্রশ্ন ছিল যে উনি কিভাবে আমরা রিফান্ডটা পেতে পারি। সবচেয়ে কড়া হতে হলে আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে, যদি আপনার নলেজ অথবা অভিজ্ঞতা বা আপনি কনফিডেন্ট না হন আপনার ট্যাক্স সিচুয়েশনটা কিরকম আছে, অবশ্যই আপনাকে একজন ক্রেডেনশিয়াল ট্যাক্স প্রফেশনালের কাছে যাওয়াটাই হলো আপনার ফরজ। একদম ফার্স্ট গিয়ে আপনাকে আলাপ করতে হবে, আমার এই সিচুয়েশন, এখন আমার করণীয় কি। উনি আপনাকে সর্বোচ্চ মেধা নলেজ দিয়ে উনি আপনাকে হেল্প করতে পারে, এটা হলো ফার্স্ট কাজ। কিন্তু যাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে, আমার যে ইনকামগুলো হয়েছে, আমার যে খরচগুলো হয়েছে, আমার যে মানে ডিপেন্ডেন্ট আছে, আমার যা আছে, আমার বাড়ি আছে, সবগুলোর খরচ এবং আপনার সকল কিছু বিবেচনা করে আপনি সেই ডকুমেন্ট যদি আমার কাছে ওনার যে প্রফেশনাল আছে গেলে উনি মেকশিওর করতে পারে। বিশেষ করে এইবার রানা ভাই আপনি জানেন বিগ বিউটিফুল বিল যেটা ইতিহাসে সর্বোচ্চ রিফান্ড দেওয়ার এক্স্যাক্টলি এবং সবাই পাচ্ছে, এবং আমি আজকেও পেয়েছি, আমরা পরের দিকে আসবো, মানে অনেকগুলো আছে, যেমন টিপস বা ওভার টাইম অনেক ডিডাকশন আছে। এই প্রত্যেকটা জিনিসগুলো আপনাদের রাইট প্রফেশনাল চুজ না করে উনি যদি ওনার প্রাপ্য যে ক্রেডিটটা, যে ডিডাকশনটা, এগুলো যদি উনি না করতে পারে, এবার অনেকে মিস করবে, এবার অনেক কিছু মিস করবে। তা পাওয়ার একমাত্র পথ হচ্ছে সঠিক প্রফেশনাল অনেস্ট থেকে ওনার ম্যাক্সিমাম ডিডাকশনটা নিশ্চিত করা, এবং সকল ক্রেডিট যেটা পাওয়ার সেটা উনি যেন ওনাকে ক্লেম করে, একমাত্র তখন উনি রিফান্ডটা ম্যাক্সিমাম পেতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বললেন, আমরা এই যে নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার যে একটা কথা বললেন, বঞ্চিত যদি আমরা হয়ে থাকি রিফান্ড থেকে, যেটা আমার ন্যায্য পাওয়ার কথা ছিল, এক্ষেত্রে আমরা তাহলে ভুলগুলো কি করি, কি ভুলের কারণে এই ন্যায্যতা থেকে আমি বঞ্চিত হয়। এগেন প্রথম কথা হচ্ছে যেটা আমি বলছিলাম, উনি রাইট প্লেসে রাইট টাইমে উনি যায় নাই, ওনার হেল্পটা উনি সময় মতো যিনি রাইট পিপল ওনাকে জিজ্ঞেস করতে পারে না। এর চেয়ে আগে যদি যায় রানা ভাই,
উনি আগের বছর থেকে লং টার্ম উনি প্ল্যানটা করে নাই যে আমার আগামী বছর এই ইনকাম হতে পারে, আমার এই হচ্ছে ডিডাকশন, এই হচ্ছে আমার ক্রেডিট, আমি এত টাকা দিতে হইতে পারে, ওনার প্ল্যানটা হয় না। এই হলো সবচেয়ে বড় ভুল থাকে আমাদের কমিউনিটি বলি যাদেরকে হয়, ওই ভুলটার কারণে প্ল্যান উনি করে না। একটা ছোট্ট আমি বলে দিই, অনেকে হয় কি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, ট্রেড করেছে, ওনার অনেক লস ওখানে আছে। অনেকে এটা মনে করে যে আমার লস হয়েছে তাহলে আমি লাভ তো নাই, আমার তো ইনকাম আমি দেখাবোই না। এখানেই কিন্তু $3,000 একটা ডিরেকশন মিস করে ফেলছে এই একটা সিদ্ধান্তে। সো ওনার ইনকাম যদি ফর এক্সাম্পল ট্যাক্সেবল ইনকাম হয় রানা ভাই $30,000, উনি ওই যে লস হয়েছে ওখান থেকে অর্ডিনারি ইনকাম থেকে $3,000 একটা ডিডাকশন উনি পাবে। তাহলে এই $3,000 ডিডাকশন উনি মিস করে ফেললো, তার এটার উপর উনি অনেকগুলো ট্যাক্স দিয়ে দিল। এবং এটাই শুধু না, এটা করার কারণে হবে কি জানেন, ওনার ওই যে অ্যাডজাস্টেড ইনকাম বেশি হওয়ার কারণে ইআইসি আর্ন ইনকাম ক্রেডিট উনি পেল না, এবং ওনার রিফান্ডেবল ক্রেডিটটা উনি পেল না। এটা হলো একটা। আর হলো অনেকে হোম বাড়ি, যে অনেকে হয়তো হোম ওনার থাকে রানা ভাই, যে ডিডাকশনগুলো উনি পাওয়ার কথা উনি ভুলে গেছে। ওনার মর্টগেজ আছে, ওনার প্রপার্টি ট্যাক্স আছে, বিশেষ করে এবার আপনি জানেন সল্ট ট্যাক্স $40,000, এটা 10,000 থেকে 40,000 বাড়ানো হয়েছে, সর্বোচ্চ হয়েছে। এবং এটা এই সুবিধা যদি কেউ না নিতে পারে তাহলে ওনার জন্য এটা নট এ গুড আইডিয়া। এবং এটা পাওয়া, এই ভুলগুলো এগুলাই করে ওনার ডিডাকশন, যেমন স্টক মার্কেটে বললাম, আরো বলতে পারি ওনার ধরেন বিভিন্ন ক্রেডিট আছে উনি ভুলে গেছে। ফর এক্সাম্পল এনার্জি ক্রেডিট আছে, উনি বাড়ির উপরে সোলার বসিয়েছে, ক্রেডিটটা ভুলে গেছে। বা ওনার যে একটা গাড়ির মর্টগেজ দিয়েছে, ইন্টারেস্টটাই উনি ক্লেম করে নাই, অথবা উনি কোথাও একটা খরচ করেছে ভুলে গেছে, নাই। কিন্তু এই ভুলটার সাথে সাথে আরেকটা বড় ভুল হয়, সেটা হচ্ছে খরচ বেশি দেখাতে গিয়ে অর্ডিনারি এবং নেসেসারি এই দুটা টার্ম উনি ভুলে গিয়ে অনেকগুলো বিভিন্ন রকম খরচ দেখায় উনি কিন্তু আলটিমেটলি ট্রাই করে যে ম্যাক্সিমাম রিফান্ডটা পাবে। লং রানে কিন্তু আইআরএস ওনাকে বলবে, মিস্টার এলাহি, হোয়াট ইজ ইউর ব্যাকআপ, গিভ মি দ্যাট ইজ অ্যানাদার ভুল। আমি আগে একটা প্রোগ্রামে বলেছি রানা ভাই, মনে আছে কিনা, যে এবার যেমনি সর্বোচ্চ রিফান্ডের সুযোগ আছে এবং সর্বোচ্চ আইআরএস এর লেটারও পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। তো এটার জন্য সবাই ভুলগুলো যেন না হয়, এটার একমাত্র পন্থা হচ্ছে নিজে চিন্তা করে ম্যাক্সিমাম ওনার যা যা ডকুমেন্ট আছে রাইট পিপলের কাছে উনি যাওয়া, ভুলগুলো যেন না হয়। মানে আপনি যেটা এর আগে বলেছেন আমার নিশ্চয়ই মনে আছে যে এবার আইআরএস তাদের এই কার্যক্রমে এআই কে সংশ্লিষ্ট, মানে তারা এআই কে নিয়োগ করেছে বা ইনভলভ করেছে। সেখানে তো এআই তো আর আমাদের যারা আমরা হাতে কাজ করি অনেক কিছু ওভারলুক করে এআই এর সেটা করার সুযোগ নেই। তাকে যেভাবে সেট করে দেওয়া হয়েছে সেভাবেই চিঠি ইস্যু করে দেবে, বা সেক্ষেত্রে আমরা আইআরএস এর চিঠি পেলে যে ভয় পাই সেটা। সুতরাং এই বিষয়টি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কেন নিজেদের ভুলের কারণে বা ছোটখাটো অবহেলার কারণে আমরা আমাদের রিফান্ড থেকে বঞ্চিত হই, সেটি আমরা বলেছি। আপনার কাছে এখন জানতে চাই, অনেকেই এই স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন নিয়ে একটা দোলাচলের মধ্যে থাকে। কোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে খারাপ হবে, এই বিষয়টি অনেকেই নির্ধারণ করতে পারে না। আপনার কাছে একটু জানতে চাই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন নাকি আইটেমাইজড ডিডাকশন, কোনটি কাদের জন্য বেশি লাভজনক? সুন্দর বুঝতে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কি। আমি খুব সহজভাবে, আমার যেহেতু কমিউনিটির প্রোগ্রাম এটা, আমরা এভাবে বলি, আপনার যেই ফাইলিং স্ট্যাটাসটা আপনার আছে, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড ফাইলিং জয়েন্ট নাকি হেড অফ হাউজহোল্ড, প্রত্যেকটা ফাইলিং স্ট্যাটাসের জন্য রানা ভাই একটা নাম্বার দেওয়া আছে যে এই অ্যামাউন্টটা ওনার ট্যাক্স দিতে হবে না। একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় 15,750 বা 31,000 যেভাবে আছে। সো ওইটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন, যে তুমি যাই হোক অন্যান্য খরচ থাকুক না হোক, তোমার টোটাল ইনকাম থেকে এটা নন ট্যাক্সেবল হিসেবে আমরা ডিডাক্ট করে দেবো। আর আইটেমাইজ ডিডাকশনটা হচ্ছে আপনার যদি আউট অফ পকেট কোনো খরচ থাকে, ফর এক্সাম্পল মেডিকেল এক্সপেন্সেস, এই যে একটু আগে বললাম আমরা সল্ট ট্যাক্স দিই, আপনার প্রপার্টি ট্যাক্স দিয়েছেন অনেক বেশি, তারপরে আপনি গাড়ির ইন্টারেস্ট দিয়েছেন, আপনি কন্ট্রিবিউশন করেছেন চ্যারিটেবল, যেটা 501c, মানে যেগুলো নট ফর প্রফিট। সো টোটাল যেগুলো খরচ করার পরে দেখবেন যে এই যে সেট করে দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড যে ডিডাকশনটা, ওটার যদি অতিরিক্ত হয়, আপনি যখন অন্যান্য খরচগুলো যোগ করে দেখবেন যে এইটার প্লাস হয়ে যায় খরচটা, তখনই আপনার দরকার এবং অবশ্যই আপনার আইটেমের ডিডাকশনটাই সিলেক্ট করা উচিত। এটার ব্যাপারে আমি মনে করি যারা ট্যাক্স পেয়ার আছে ওনাদের যদি নিজে করে ওটা একটা কনফিউশন সৃষ্টি হয়। এটার খুব ইজিলি উনি যদি কোনো প্রফেশনালকে উনি যায়, ওনারাই সিদ্ধান্ত নিতে পারে যে কোনটা আপনার জন্য বেটার হবে। তবুও আপনার যে খরচগুলো আছে, যেমন আপনি যদি লং আইল্যান্ডে থাকেন, একটা বাড়ি যদি ট্যাক্স অনেক বেশি হয়, সো আপনি তো ওই ট্যাক্স পুরোটা আপনাকে ক্লেম করতে পারতেছেন। লাইক ফর এক্সাম্পল $20,000 ট্যাক্স থাকে, প্লাস আপনার মর্টগেজ ইন্টারেস্ট আছে, প্লাস আপনার মেডিকেল এক্সপেন্সেস আছে, চ্যারিটেবল কন্ট্রিবিউশন আছে, যেগুলো দেয় আর কি ইয়েতে, মসজিদে বা চার্চে।
সো সেগুলো আপনি ক্লেম করে যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে হয় তাহলে অবশ্যই আপনাকে আইডেমে ডিডাকশন সিলেক্ট করলে আপনি ম্যাক্সিমাম রিফান্ড কনফার্ম করতে পারেন।